আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে তোমরা বিজ্ঞান বিষয়ে সিলেবাস সম্পর্কে জানতে পারবা যে 2024 সালে আসন্ন যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সিলেবাসটা কি, এবং তোমার ফাইনালে যে প্রশ্নটা হবে সেই প্রশ্নটার একটা নমুনা দেখতে পারবা, এবং কোন প্রশ্নের কত নম্বর এবং শিক্ষণকালীনের নম্বর কত পার্সেন্ট এবং সামষ্টিক যে লিখিত পরীক্ষা হবে তার নম্বর কত পার্সেন্ট, হ্যাঁ, এবং প্রশ্ন কত নম্বরের হবে, সময় কত সময় হবে, সেই সম্পর্কে যাবতীয় তোমরা জানতে পারবা। তো সিলেবাসের আগে আমরা একটু প্রশ্নপত্র পূরণের সময় শিক্ষক কোন কোন বিষয় ফলো করবে সেই বিষয়টি সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। যেমন শিক্ষকের প্রথমেই বলছে যে শিক্ষকের জন্য প্রশ্নপত্র পূরণ সংক্রান্ত নির্দেশনা, মানে শিক্ষক কি ফলো করে তোমাদের প্রশ্নটা তৈরি করবে। এখন আসো প্রথমে যে প্রদত্ত সিলেবাস অনুযায়ী প্রশ্ন করতে হবে, তার মানে আমি কিছুক্ষণ পরেই তোমাদের সিলেবাসটা দেখাবো, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমার শিক্ষক সেই সিলেবাস থেকেই প্রশ্ন করবে, এটা করতে হবে। তারপরে নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাসে 4টি অভিজ্ঞতা রাখা হয়েছে। অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়বস্তু বিজ্ঞান অনুসন্ধানী পাঠের বিভিন্ন অধ্যায় রয়েছে, মানে অনুসন্ধানী পাঠে বিজ্ঞান অনুসন্ধানী যে বইটা সেই পাঠে তোমার এই 4টি অধ্যায় রয়েছে, অর্থাৎ অনুশীলন বই পড়ার প্রয়োজন নেই। প্রদত্ত সিলেবাসের সকল অভিজ্ঞতা থেকেই প্রশ্ন করতে হবে। মানে হচ্ছে তোমার যে 4টি অভিজ্ঞতা দিয়েছে 4টি অধ্যায় থেকেই তোমাকে টিচারদেরকে প্রশ্ন করতে হবে। আমাদের সম্মানিত টিচার যারা শিক্ষক আছেন বিজ্ঞান বিষয়ে তারা এই 4টি অধ্যায় থেকেই প্রশ্ন করবে, অর্থাৎ কোনো অধ্যায় বাদ দিয়ে প্রশ্ন করলে হবে না। তার মানে তোমাদের 4টি অধ্যায় খুব সুন্দর করে পড়তে হবে। তাহলে প্রশ্ন পূরণের সময় বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে সমতা সাধন করতে হবে। তার মানে পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান সবগুলো বিষয়ের মধ্যে সমতা সাধন করতে হবে। দেখা গেছে প্রশ্ন করতে গিয়ে সম্মানিত শিক্ষক মণ্ডলী কখনোই শুধু পদার্থের প্রশ্নই করবেন না, সেখানে তোমার রসায়নের প্রশ্ন এবং জীববিজ্ঞানের প্রশ্ন তিনটির সমন্বয়ে করতে হবে। এখন প্রশ্ন পূরণের সম্ভাব্য উত্তরের কাঠামো বিবেচনা নিয়ে যৌক্তিক নম্বর বন্টন করতে হবে। নম্বরগুলো যৌক্তিকভাবে করতে হবে, অর্থাৎ ছোট যে প্রশ্ন একটু ছোট সেটার নম্বর একটু ছোট করে দিতে হবে। এটার প্যাটার্ন তোমাদের দেয়া আছে, কিছুক্ষণ পরে এগুলো দেখতে পারবা, একদম ক্লিয়ার হয়ে যাবা। এই ছিল মূলত তোমাদের সম্মানিত শিক্ষকরা তোমাদের বিজ্ঞান প্রশ্ন তৈরি করবেন কি কি ধাপ ফলো করে। তো এখন আমরা দেখি যে 2024 সালের যে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাটার সিলেবাস সম্পর্কে আমরা দেখে নিই। বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের মধ্যে যে 4টি চ্যাপ্টার আছে সেই 4টি চ্যাপ্টারই হচ্ছে মূলত সিলেবাস। এখানে আমরা একটু স্পেসিফিকভাবে সেই সিলেবাসটা দেখে নিচ্ছি। যেমন খেলার মাঠে বিজ্ঞান, এটা আবার অনুশীলনী বইয়ের অভিজ্ঞতার সাথে একটু মিল আছে। তো তোমার মেন অনুসন্ধানী পাঠ থেকে প্রশ্ন হবে। অনুসন্ধানী পাঠের মধ্যে রয়েছে বল, চাপ, শক্তি। এইটা 1.1 থেকে 1.7 এই পর্যন্ত তোমাকে পড়তে হবে। 1.1 থেকে 1.7 পর্যন্ত পড়তে হবে, ওর মধ্যে থেকেই প্রশ্ন করবে। তারপরে হচ্ছে তোমার যেটা অনুশীলনী বইয়ের যেটা বায়ু দূষণ ছিল সেইটার ক্ষেত্রে আমরা কি কি জিনিস এখানে দেখতে পারি, সেইখানে আমরা দেখতে পারি বায়ু দূষণ এবং আমার লতিকা কত রকম বাড়িঘর, ঠিক আছে। তো এগুলা তোমার অনুশীলন বইয়ের অভিজ্ঞতা। আর অনুসন্ধানী বই পাঠ থেকেই তোমার মূলত প্রশ্নটা হবে। যেমন হচ্ছে অধ্যায় 4 থেকে পদার্থের অবস্থা, সেখানে 4.1 থেকে 4.4 পর্যন্ত এই কয়েকটা পড়লে হবে। 4.1, 4.2, 4.3, 4.4 এই কয়েকটা পড়লেই হবে পদার্থের অবস্থা থেকে। পদার্থের গঠন থেকে কি পড়তে হবে?
তোমার 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7 পর্যন্ত পড়লেই হবে। এখন অধ্যায় 6 পর্যায় সারণী থেকে তোমার কি কি পড়তে হবে? 6.1 থেকে 6.6 পর্যন্ত। রাসায়নিক বন্ধন থেকে তোমার কি কি পড়তে হবে? অধ্যায় 7-এর 7.1 থেকে 7.5 পর্যন্ত। তোমরা চট করে এগুলো বইয়ের মধ্যে দাগিয়ে নাও ভিডিওটি পজ করে। তো সিলেবাস দাগানো হলে তারপর তুমি একটা প্রশ্নপত্রের প্যাটার্ন দেখলে তুমি বুঝতে পারবে যে তোমাকে প্রস্তুতিটা কিভাবে নিতে হবে। তারপরে দেখো অধ্যায় 8-এ আছে হচ্ছে জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা 8.1 থেকে 8.4, 8.1 থেকে 8.4 জিনতত্ত্ব বংশগতিবিদ্যায়, এবং হচ্ছে জৈব অণু 9.1 থেকে 9.6। তোমরা বইয়ের মধ্যে এগুলো দাগিয়ে নাও। এরপরে হচ্ছে অধ্যায় 14। অধ্যায় 14-এর মধ্যে কি আছে? পরিবেশ ও ভূমিরূপ। পরিবেশ ও ভূমিরূপ 14.1 থেকে 14.5 পর্যন্ত। এবং অধ্যায় 2 আছে তাপমাত্রা ও তাপ। তাপমাত্রা ও তাপ এটা 2.1 থেকে 2.6 পর্যন্ত। এই হয়েছে মূলত তোমার সিলেবাস। তো এই সিলেবাস থেকেই তোমার প্রশ্ন হবে। তো এখন আমরা একটু মূল্যায়ন কাঠামো সম্পর্কে জেনে নিই যে বিজ্ঞান বিষয়ে তোমার মূল্যায়ন কাঠামোটা কীরকম হবে। বিজ্ঞান বিষয়ে মূল্যায়ন কাঠামোটা এরকম হবে যে তোমার 30% নম্বর থাকবে ধারাবাহিক মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়ন বা শিক্ষণকালীন মূল্যায়ন যেটাই বলো তুমি, 30% মূল্যায়ন থাকবে। আর সামষ্টিক মূল্যায়নে 70% নম্বর যুক্ত হবে। প্রশ্ন হবে 100-তে, কিন্তু তোমার সেখানে 70%-এ কনভার্ট করে এই 30-এর সাথে যোগ করে তোমার মোট রেজাল্ট হবে। আর একটা বিষয় জেনে নাও, এখন রেজাল্ট কিন্তু গ্রেড পয়েন্ট বা জিপি, গ্রেড পয়েন্ট, এ গ্রেড, এ প্লাস, এ মাইনাস, বি গ্রেড, হ্যাঁ, এইরকম করে তোমার রেজাল্ট হবে বার্ষিক পরীক্ষার। এরপরে আসো শিক্ষণকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়নে দেখি তো আমরা কি বিষয়গুলো আছে। দেখো শিক্ষণকালীন মূল্যায়ন বা প্রশ্নের ধারা ও মানবন্টন কীরকম থাকবে। তোমার এখানে কিন্তু একটা শ্রেণীর কাজ বা বইয়ের যে কোনো একটা কাজ তোমাকে দিতে পারে। সেটা হচ্ছে অনুশীলনী বিজ্ঞান অনুশীলন বইয়ের 73 পৃষ্ঠা থেকে 75 পৃষ্ঠায় উল্লেখিত কাজ, ঠিক আছে। তারপরে অ্যাসাইনমেন্ট দিতে পারে, তোমার যে কোনো অ্যাসাইনমেন্ট প্রজেক্ট করতে বলতে পারে, ঠিক আছে। এইগুলো হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য অনুশীলন বইয়ের কাজ। আর পরীক্ষার জন্য ওটা পরে আমরা দেখব। তো অনুশীলন বইটাই মূলত হচ্ছে শিক্ষণকালীনের তোমার ওই অ্যাসাইনমেন্ট, তারপরে বাড়ির কাজ অথবা শ্রেণীর কাজ অথবা শ্রেণীর বাইরে বইয়ের কাজ অথবা ব্যবহারিক যে কোনো কাজ সংক্রান্ত তোমাকে দিতে পারে, যেগুলোর নাম্বার থাকবে 10 করে 10 3 10 30 নম্বর। এই 30 নম্বরটাই হচ্ছে মূলত তোমার শিক্ষণকালীন মূল্যায়নের নম্বর। তো এখানে পৃষ্ঠা সহকারে দেওয়া আছে, তোমরা একটু বইয়ের মধ্যে দাগায় নিও। হ্যাঁ, এখানে পৃষ্ঠা সহ দেওয়া আছে কোন কোন পৃষ্ঠা কোনটা থেকে কাজ দিতে পারে, ঠিক আছে। তো এখন দেখো যে শ্রেণী ও শ্রেণীর বাহিরের শিক্ষার্থীর বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করতে পারে। তুমি বাইরে গিয়েও কোনো একটা কাজ তোমাকে ছাড়ে দিতে পারে, যে কাজটা গবেষণা করে লিখে নিয়ে আসো, অনুসন্ধান করে, ঠিক আছে। তো এখন আসো যে মোট আমরা শিক্ষণকালীন মূল্যায়নে 30 নম্বর পেয়ে গেলাম, কিভাবে হবে। এটা কিন্তু তোমার বার্ষিক পরীক্ষার আগেই তোমার যে শ্রেণী শিক্ষক বিজ্ঞান বিষয়ে সংশ্লিষ্ট শ্রেণী শিক্ষক আছেন, সেই সম্মানিত শিক্ষক আগেই বার্ষিক পরীক্ষার আগেই তোমাকে এই 30 নম্বরের সমস্ত অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে প্রজেক্ট অথবা শ্রেণীর কাজ এবং ব্যবহারিক কাজ এর এই 10 10 10 30 নম্বর এর কাজটা নিয়ে নিবে। এখন আসো যে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা কীরকম হতে পারে অথবা মানবন্টন কীরকম হতে পারে, এটা একটু খেয়াল করো। সামষ্টিক মূল্যায়নে তো সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে আমরা দেখব যে প্রশ্নের ধারা এবং মানবন্টন, সেখানে নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে, অর্থাৎ এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। তারপরে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, ঠিক আছে। এক কথায় উত্তর থাকবে। নৈর্ভিত্তিক প্রশ্নের মধ্যে কি বহু নির্বাচনী এক কথায় উত্তর, মানে এমসিকিউ থাকবে অথবা এক কথায় উত্তর থাকবে, ছোট প্রশ্ন। সেগুলা 15টি থাকবে, 15টি 15 নম্বর উত্তর দিতে হবে, 15টি 1 নম্বর করে, 15টির 15 নম্বর। এরপরে এক কথায় প্রকাশ 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে, 10টি 1 নম্বর করে, 10 নম্বর। তাহলে এই হলো মোট এই নৈর্ভিত্তিক অংশে 10 আর 15 হচ্ছে 25 নম্বরের পরীক্ষা হবে।
এখন নৈবিত্তির আমরা একটা নমুনা প্রশ্ন দেখব, সেই নমুনা প্রশ্ন দেখলে ধারণা পেয়ে যাব যে আমাকে একটা অধ্যায় চ্যাপ্টারটা কীরকম করে পড়লে আমি নৈবিত্তিক অ্যান্সার করতে পারবো, এক কথায় প্রকাশ অ্যান্সার করতে পারবো, এবং হচ্ছে তোমার রচনামূলক প্রশ্ন অ্যান্সার করতে পারবো। তো একটা নমুনা প্রশ্ন থাকবে, সেই নমুনা প্রশ্নটা তোমরা ভালো করে যদি লক্ষ্য করো, খেয়াল করো, এবং এগুলোই যদি তুমি এইভাবে প্রশ্ন হবে সেই প্রশ্ন সেই ধারণাটা মাথায় রেখে তুমি যদি প্রস্তুতি নিতে থাকো, তাহলে তোমার হচ্ছে প্রস্তুতিটা অনেক ভালো হবে এবং বার্ষিক পরীক্ষা খুবই ভালো হবে। এখন আসো যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে কয়টা? সংক্ষিপ্ত প্রশ্নের থাকবে 10টা, উত্তর দিতে হবে 10টা, 2 করে নম্বর 20, তাহলে 25 আর 20 কত? 45 নম্বর হয়ে গেল আমাদের। এখন 45 নম্বরের পরে আমরা দেখি যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন সরাসরি প্রশ্ন থাকবে। এরকম কয়টা? 5টা প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 3টি, তাহলে হবে 3 5 15 নম্বর। আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ সৃজনশীল টাইপের প্রশ্ন থাকবে। সেই সৃজনশীল টাইপের প্রশ্ন থাকবে 60টি, তোমাকে অ্যান্সার করতে হবে 5টি, প্রতিটি প্রশ্নের মান 8 করে, তাহলে কত হয়? 5 8 40। এই হলো তোমার 25, আর এই হলো তোমার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 20, 45 আর 15 60, আর 40 হচ্ছে 100। এই মোট 100 নম্বরের লিখিত পরীক্ষা তোমার অনুষ্ঠিত হবে 2024 সালের বার্ষিক পরীক্ষায়। এখন আমরা একটু দেখব যে একটা নমুনা প্রশ্ন দেখব, যে 100 নম্বরের যে পরীক্ষা, সেই 100 নম্বরই কিন্তু তোমার রেজাল্ট হিসেবে কাউন্ট হবে না, সেইখান থেকে তোমার 70% নম্বর কাউন্ট হবে। কিভাবে? আমরা আগে প্রশ্নটা দেখি, প্রশ্ন দেখার পরে তারপরে হচ্ছে তোমার একটা নমুনা প্রশ্ন দেখি আর কি। প্রশ্ন দেখার পরে আমরা একটা আইডিয়া করব যে কিভাবে আসলে তোমার ঠিক এরকম প্রশ্ন হবে, এরকম প্রশ্ন হবে, কিন্তু তোমার যে সংশ্লিষ্ট সম্মানিত শিক্ষক আছেন বিজ্ঞানের, সে তৈরি করবে। এই প্রশ্নটা আসবে এমন না, কিন্তু এরকম করে আসবে। ঠিক আছে, আজকে শুধুমাত্র আমি দেখাচ্ছি যে কি তোমার সিলেবাসটা কি, তোমার নম্বর বন্টন কিভাবে, যাতে করে তোমাদের একটু ধারণা হয়। কারণ তোমরা বিগত যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দিয়েছিলে, সেই পরীক্ষা তুমি 5 ঘন্টা ব্যাপী পরীক্ষা দিয়েছিলে, বিভিন্ন ধরনের একক কাজ দলীয় কাজ ওই পরীক্ষার মধ্যেই করেছিলে, কিন্তু এখন একক কাজ দলীয় কাজ ওই পরীক্ষার মধ্যে আর নেই। বার্ষিক পরীক্ষার মধ্যে সরাসরি তোমাকে 3 ঘন্টা লিখতে হবে। কি কি লিখতে হবে? প্রথমে আসো, বহু নির্বাচনী প্রশ্ন আছে। বহু নির্বাচনী প্রশ্ন আছে তোমার 15টি বহু নির্বাচনী প্রশ্ন আছে। তো সেই 15টি কিভাবে থাকতে হবে? যেমন কোন গ্যাসের ব্যাপন হার সবচেয়ে বেশি? ঠিক আছে, তো কোন গ্যাসের ব্যাপন হার, আমি উত্তর নিয়ে কথা বলবো না, এগুলোর উত্তর পরে দেওয়া আছে, আমি ওটা দিয়ে দিব, তোমরা দেখে নিও। তো এইখান থেকে তোমাকে যেটা সঠিক উত্তর সেটা লিখতে হবে। তো এরকম করে আবার যেমন ধরো কোন দ্রবণে লিপিড অদ্রবণীয়, কোন দ্রবণে লিপিড অদ্রবণীয়। তাহলে বুঝতেই পারছো যে যে অধ্যায়ে প্রশ্নটা যে চ্যাপ্টার থেকে করেছি সেই চ্যাপ্টারটা কতটা গুরুত্ব দিয়ে পড়তে হবে, তাহলেই আমরা এই ছোট ছোট যে এমসিকিউ কোশ্চেন আছে সেগুলোর উত্তরগুলো পারবো। তো এরকম করে মোট প্রশ্ন থাকবে কয়টা? এরকম করে মোট প্রশ্ন থাকবে হচ্ছে তোমার এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে 15টি। এই যে 15টি এমসিকিউ শেষ, 15টি এমসিকিউ এর 15 নম্বর শেষ। এরপরে হচ্ছে এক কথায় উত্তর প্রশ্ন থাকবে, এক কথায় উত্তর। যেমন কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যায়? মানে কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিনকে আলাদা করা যায়। তার মানে খুব ভালো করে পড়তে হবে বইটা, তা না হলে তুমি এটা অ্যান্সার করতে হবে না। পদ্ধতিটার নাম বলতে বলছে, শুধু পদ্ধতিটার নাম লিখে দিবা, তাহলেই হয়ে যাবে। এবার বংশগতির মৌলিক একক কি? এগুলো তোমরা যে চ্যাপ্টার পড়ছো অনেকেই জানো, আমি জানি, ঠিক আছে, অনেকেই এই সব প্রশ্নের উত্তর জানো, কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন হবে যাতে তোমার মাথায় আর কোনো চিন্তা না থাকে যে আসলে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমার কেমন প্রশ্ন হবে। ঠিক আছে, এরকম প্রশ্ন হবে। এরকম করে এক কথায় উত্তর থাকবে কয়টা? 10টা। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এরকম 10টা প্রশ্ন থাকবে, 10টার নম্বর 1 করেই। তাহলে আমার 1 থেকে 25 পর্যন্ত নম্বর কত? 1 করে, 25 নম্বর, 25 নম্বর আমাদের চলে গেল। এরপরে আমরা আসি খ বিভাগে, দেখি কীরকম প্রশ্ন হবে। এখন আসো আমরা খ বিভাগে একটু দেখো যে এইখানে হচ্ছে প্রতিটি প্রশ্নের মান 2 করে, মানে 2 নম্বর করে একটা প্রশ্নের উত্তরের মান। ছোট ছোট করে প্রশ্নের উত্তর লিখবা।
কি কোভিড-19 চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ কেন দেওয়া হয়েছিল? এটার একটা উত্তর ছোট করে লিখে দিবা, নম্বর পাবা কত? 2। তাহলে এটা গেল। এরপরে হঠাৎ ব্রেক করে গাড়ি থামিয়ে দিলে যাত্রীর শরীর সামনের দিকে হেলে পড়ে কেন? ব্যাখ্যা করো। এগুলো তোমরা ভালো করে যদি চ্যাপ্টারটা পড়ো তাহলে বুঝতে পারবা যে এটার অ্যান্সার কি, ছোট্ট করে লিখে দিবা, নম্বর হচ্ছে 2। এরকম করে তোমার মোট এখানে 10টি প্রশ্ন আছে, 10টির উত্তর করতে হবে। নম্বর কত? 20। তাহলে আগে দেখলাম আমরা বহু নির্বাচনী প্রশ্ন 25 নম্বর, আর এখন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে কত নম্বর? 20 নম্বর। 25 আর 20-এ 45 নম্বর শেষ হয়ে গেল। তো এরকম করে দেখো এখানে 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্ন, হ্যাঁ, এই 10টা প্রশ্ন। এরপরে আসো হচ্ছে গ বিভাগে। গ বিভাগে রচনামূলক প্রশ্ন, মানে একটু বড় প্রশ্ন, দৃশ্যপটবিহীন যেটা আছে সেইটা কিরকম? দৃশ্যপটবিহীন যেটা দেখো, ক্যালোরিমিতি মূলনীতি উল্লেখপূর্বক চিত্র সহকারে বিজ্ঞানী জুলের পরীক্ষণ ও ফলাফল বর্ণনা করো। ঠিক আছে, তার মানে এইখানে কিন্তু দেখছো 2, 1, 1, 1 এরকম করে দেয়া আছে। ঠিক আছে, তো এটা 5 নম্বরের প্রশ্ন। ক্যালোরিমিতির মূলনীতি উল্লেখপূর্বক, তার মানে মূলনীতি লিখলেই তুমি 2 নম্বর পাবা। তারপরে চিত্র দিলে 1 নম্বর পাবা। তারপরে জুলের পরীক্ষণ করলে 1 নম্বর, ফলাফল করলে আর 1 নম্বর পাবা। এই সবগুলো করতে পারলে তুমি কত পাবা? 5 পাবা এই প্রশ্নে। এরপরে বোর পরমাণু মডেলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। বোর পরমাণু মডেলের যে প্রধান 3টি অংশ থাকে, সেই 3টি অংশ যদি তুমি ক্লিয়ার করে ব্যাখ্যা করতে পারো তাহলে তুমি কি করতে পারবা? এখানে 3 নম্বর পাবা। আর বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি, মানে কি ভুল আছে বা কি এটার করতে পারে না, এই মডেল দিয়ে ব্যাখ্যা করা যায় না কি সেই জিনিসগুলো জন্য তুমি 2 নম্বর পাবা। এটাও কিন্তু 5 নম্বর। এর মানে কি দেখতে পেলাম? প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 করে, আমাকে 3টা দিতে হবে উত্তর। তাহলে কত হবে? 3 × 5 = 15। আগে ছিল কত? আগে ছিল হচ্ছে 45। 15 আর 45 কত? মোট 60 নম্বরের প্রশ্ন অলরেডি চলে গেল। এখন আমরা আসি 60 নম্বরে চলে গেল। ঘ বিভাগে আসি একটু। ঘ বিভাগে কি আছে? ঠিক আছে, ঘ বিভাগে আছে হচ্ছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এরকম করে একটা প্রশ্নের বর্ণনা দেওয়া থাকবে, সৃজনশীলের মতো করে উদ্দীপক দেওয়া থাকবে। সেই উদ্দীপকের আলোকে তোমার এরকম করে অ্যান্সার করতে হবে, যেটা প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 8 করে। তাহলে আমার অ্যান্সার করতে হবে কত? প্রতিটা প্রশ্নের মান 8 করে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরকম এই হচ্ছে একটা প্রশ্ন, এই হচ্ছে 2টা প্রশ্ন, এরকম 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তোমার কিন্তু 60টা প্রশ্ন দেওয়া থাকবে। কয়টা? 60টি প্রশ্ন দেওয়া থাকবে। সেই 60টি প্রশ্ন থেকে তোমাকে 5টির উত্তর করতে হবে। তাহলে 60টি প্রশ্ন থেকে 5টি করলে 5টা 40 নম্বর পাবা তুমি। তো এরকম করে প্রশ্নগুলো মডেল দেওয়া থাকবে, দৃশ্যপট থাকবে। সেই দৃশ্যপটের অনুসারে, যেমন এখানে একটা প্রশ্ন আমরা দেখি যে কিরকম প্রশ্ন করছে। মহাসড়কে 200 কেজি ভরের একটি মোটরসাইকেল 120 কিলোমিটার/আওয়ার বেগে এবং 500 কেজি ভরের একটি ট্রাক 48 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল ছিল। ট্রাফিক পুলিশের নির্দেশে মোটরসাইকেলের চালক 30 সেকেন্ড সময়ে থামতে সক্ষম হয়, অপরদিকে ট্রাকের চালক থামতে 40 সেকেন্ড সময় লাগে। এই তথ্য থেকে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী হিসাব করে সিদ্ধান্ত উপনীত হলো যে মোটরসাইকেলের চেয়ে ট্রাকের ভরবেগ বেশি ছিল। ভরবেগের অঙ্ক দেওয়া আছে। তো এখানে শিক্ষার্থীদের সিদ্ধান্তের যথার্থতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো, তার মানে অঙ্ক করে এগুলো বের করতে হবে। তারপরে উদ্দীপকের কোন বাহনটি থামতে বেশি বল প্রয়োজন হয়েছে, তার মানে বল বের করতে হবে তোমার হচ্ছে মোটরসাইকেলের এবং হচ্ছে ট্রাকের। হ্যাঁ, ও দিক থেকে বল বের করলে তোমার গাণিতিক বিশ্লেষণ করে বের করে দেখবা যে কার বেশি কার কম। ঠিক আছে, তো এরকম করে যদি করতে পারো তাহলে তুমি 4, 4, 8 নম্বরের পেয়ে যাবা, 8 নম্বর পেয়ে যাবা, 4, 4, 8 নম্বর পেয়ে যাবা। এরপরে আসো যে পরীক্ষাগারে এই যে 2 নম্বর প্রশ্ন দেখো, এই নমুনা, এভাবে নমুনা থাকবে। এটা একটা ইলেকট্রন বিন্যাস দিয়ে দিয়েছে পরীক্ষাগারে, একটা যৌগের নাম দিয়ে দেয় না, ইলেকট্রন বিন্যাস দিয়ে দিয়েছে। এখন বলছে যে দৃশ্যপট 1 এই ভুলবশত কি করছে না করছে এটার উদ্দীপক দেওয়া আছে, এগুলো আমি আর পড়লাম না, তোমরা পড়ে নিও। এইটার নম্বরও কিন্তু ক খ দেখো, এটার নম্বর আবার কিরকম করে হয়। এটার নম্বর হয়েছে তোমার, দেখো এটার নম্বর যদি আমরা খেয়াল করি যে ক এর নম্বর হচ্ছে 3 আর খ এর নম্বর হচ্ছে 5, তার মানে 5, 3, 8।
তো এরকম করে তোমাকে কি করতে হবে, 5টা প্রশ্নের 60টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, যার নাম্বার হবে 5টা 40। তাহলে আমাদের 60 ছিল নম্বর, আর 40 নম্বর, 5টা 40 নম্বর, 60 আর 40-এ কত হয় 100 নম্বর। এরকম করে 100 নম্বরের পরীক্ষা হবে, 100 নম্বরের পরীক্ষা হবে। এবার দেখো এখানে তোমার ওই যে নৈমিত্তিক প্রশ্ন ছিল সেইটার উত্তর তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আর আমরা আরেকটু নিচে গেলে এর থেকে বেটার উত্তর তুমি হয়তো পেতে পারো। এটা একটা নমুনা উত্তর, নমুনা প্রশ্ন, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখলে হয়তো বা তোমরা দেখতে পারবে, অথবা আমি এই পুরো পিডিএফটাকেই তোমার কপি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তুমি ডাউনলোড করে দেখতে পারো। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমি আর বেশি আলোচনা না করলাম, ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে। এইগুলো উত্তর তোমরা এগুলো সবই পারো, জানো। আর একটু কেয়ারফুলি তোমরা বইটা পড়বা, কিভাবে পড়বা একটা প্রশ্ন দেখে নিলা, এরকম প্রশ্নই তুমি বার্ষিক পরীক্ষায় ফেস করতে যাচ্ছ, সেই বিষয়টাকে আমি একটু বেশি তোমার গুরুত্ব দিয়ে বললাম। যা হোক, এখন আসো, তুমি যদি মনে করো একটা হিসেবে আসো, হিসেবটা কি, তুমি মনে করো বার্ষিক পরীক্ষার লিখিত 100 নম্বরের মধ্যে, এই যে প্রশ্ন যে 100 নম্বরের, সেই 100 নম্বরের মধ্যে তুমি পেলা হচ্ছে 90, আর লিখিত পরীক্ষায়, আর তোমার এই পরীক্ষার আগেই অনুশীলন বই থেকে যে কাজগুলো দিয়েছিল সেটা হচ্ছে শিখনকালীনে যে কাজগুলো দিয়েছিল, সেখানে 30 নম্বরের মধ্যে তুমি পাইলা হচ্ছে ধরো 25, হ্যাঁ 30 নম্বরে 25 নম্বর পেলা। তাহলে এখন তুমি মোট কত নম্বর পেলা? তুমি কি 115, এই দুটা যোগ করে 115 নম্বর পাবা? না, 115 পাবা না। এই যে লিখিত যে পরীক্ষা হলো, সেই পরীক্ষায় 90%-এর 70% তোমার নম্বর হচ্ছে যোগ হবে, 90%-এর 70%। তাহলে 90-এর 70% দেখি কত আসে, 90 গুণ হচ্ছে 70%। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 90 গুণ উপরে 70, নিচে 100, হ্যাঁ 0 0 কাটা, 7 নং কত 63। তাহলে এই 63 আর এই 25, এই দুইটা মিলাই হচ্ছে তুমি মূলত তোমার ফাইনাল পরীক্ষার নম্বর পেয়ে যাবা। বা এই দুইটা অনুসারে কত আসে দেখো তো, 63 আর হচ্ছে 25, তাহলে এখানে 8 আর এখানে 8, তুমি 88 নম্বর পেলা। তার মানে কত পেলা, তুমি হচ্ছে A+ পাইলা, এই বিজ্ঞান বিষয়ে A+ পাইলা। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই প্যাটার্নে তোমরা গুরুত্ব দিয়েই বইয়ের যে অভিজ্ঞতাগুলো সিলেবাসে আছে সেই অভিজ্ঞতাগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বে। তো আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষা সবারই খুবই ভালো হবে, খুবই চমৎকার পরীক্ষা দিবা তোমরা। তো এভাবে প্রতিটি সাবজেক্টেরই আমি প্রশ্নের নমুনা প্রশ্ন এবং মার্ক বন্টন কীরকম হবে সেগুলো তোমাদের দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, এতে তোমাদের অনেক কাজে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।